সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, এমন ঘটনা দীর্ঘ 53 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কখনো ঘটেনি। আপনারা দেখেছেন ছাত্ররা দল গঠন করেছেন এবং ছাত্ররা ইনভাইটেড করেছেন সকল রাজনীতিবিদদের এবং সরকার পক্ষকে, সবাইকে। একটা বিষয় লক্ষণীয় এবং একটা বিষয় আসলে বাংলাদেশে একটা রোল মডেল হয়ে থাকলো, সেটা হচ্ছে কি, এমন একটি রাজনৈতিক দল তারা গঠন করলেন যেখানে ইনভাইটেড সকলেই, এবং সবচেয়ে ভালো বিষয় হলো সকল দলের পক্ষ থেকে প্রতিনিধি সেখানে এসেছে। সবচেয়ে বড় দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে সেখানে রিজভী এসেছিলেন, বিএনপির শীর্ষস্থানীয় একজন বড় নেতা। ঠিক জামাতের পক্ষ থেকেও এসেছিলেন, অন্যান্য দলের পক্ষ থেকেও এসেছিলেন, প্রায় প্রত্যেকটা দলের পক্ষ থেকেই নতুন দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এই যে একটা রাজনীতি, এখানে যে একটা সুন্দর পরিবেশের রাজনীতি, এই রাজনীতিটি দীর্ঘ 53 বছর বাংলাদেশের কোনো নাগরিক দেখে নাই। এইবারই প্রথম এরকম একটি ঘটনা দেখা গেল, এবং বাংলাদেশের মানুষ এই কারণেই স্বপ্ন দেখতেছে, এই কারণেই আশাহত হচ্ছে না। বিশ্বাস করেন, সামনে নির্বাচনে ক্ষমতায় যে দলই যাক না কেন, এই জনগণ সেই সরকারকে সোজা করে রাখবে। যদি বাঁকা হতে চায়, এই জনগণের চাপে তারা সোজা থাকবে। ধরেন সামনে নির্বাচনে ধরে নিলাম বিএনপি ক্ষমতায় চলে গেল, বিএনপি আগের মতো পূর্বে যেভাবে দেশ পরিচালনা করেছে সেইভাবে এবার আর দেশ পরিচালনা করতে পারবে না। যদিও জনাব তারেক রহমান তিনি খুবই সুন্দর কথা বলতেছেন এবং সুন্দরভাবে দলকে মোটিভেশন করতেছেন এবং পরিবর্তন হওয়ার একটা আভাস দিচ্ছেন, যে ওনার যে কথা বা ওনার যে বর্তমান কাজকর্ম, এগুলো সত্যি মানুষের মনে আশা জাগিয়েছে। যদি সত্যি এভাবে দেশ পরিচালনা করেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরেও যদি মনের ভিতরে একটা থাকে, বাইরে যদি আর একটা প্রকাশ করে, এটা যদি হয়ে থাকে, পরবর্তী টাইমে যদি পরিবর্তনও হতে চায়, এটা সম্ভব হবে না। সরকারকে বাধ্য করবে সোজা পথে চলার জন্য এই ছাত্র জনতা। বিশ্বাস করেন, বাংলাদেশের ন্যায় নীতির পক্ষে কথা বলার জন্য একটা জোরালো শক্তি হচ্ছে, জোরালো কণ্ঠ হচ্ছে। আপনি চিন্তা করেন, নাহিদ তার মন্ত্রী পদ ছেড়ে এসে সাধারণ জনতার পক্ষে এসে দাঁড়ালেন। অনেকেই বলবেন যে ভাই, নাহিদ তো এসেছেন এই দলের প্রধান হওয়ার জন্য, সামনে প্রধানমন্ত্রী হবে এই আশাতে এসেছেন, এই লোভে এসেছেন। না ভাই, বিষয়টি এভাবে দেখা যাবে না। দেখেন, ওনারা নতুন একটি দল গঠন করেছেন, ওনারা সামনে নির্বাচনে কেমন রেজাল্ট করবেন সেটা কিন্তু আমরা কেউ এখন পর্যন্ত জানি না। তারা নিজেরাও কিন্তু এই বিষয়টি নিয়ে কেউ জানে না। কিন্তু সামনে নির্বাচনে কি হবে এটা জনগণই ডিসাইড করবে, জনগণের উপরই নির্ভর করবে যে আসলেই তারা কাকে ভোট দেবে, কাকে বেছে নেবে। তো যেহেতু এরকম একটা পরিস্থিতিতে, অনিশ্চিত পরিস্থিতিতে আসলেন, আর জনগণের পক্ষে কাজ করা কিন্তু এতটা সহজ বিষয় না। মাঠে কাজ করা কিন্তু এতটা সহজ বিষয় না। মন্ত্রী পদে থেকে 1 বছর 2 বছর মন্ত্রী পদে থেকে ক্ষমতা ভোগ করা খুবই সহজ বিষয়, খুবই আরামদায়ক বিষয়, কিন্তু মাঠে কাজ করা এতটা সহজ বিষয় না। এই যে একটা ট্রেন্ডিং চালু হলো যে ক্ষমতায় থেকেও দলের স্বার্থে বা রাজনীতির স্বার্থে, জনগণের স্বার্থে পদত্যাগ করা যায়, এটা একটা রোল মডেল হয়ে থাকলো এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকবে। এবং এখান থেকে অনেক নেতাকর্মীরা শিখবে যে আমরা যদি চাই জনগণের পক্ষে দাঁড়িয়ে আমাদের পদ আমরা ছেড়ে দিতে পারি, অথবা আমরা যদি কোনো কাজে ব্যর্থ হই, মন্ত্রী বা এমপিরা, আমরা চাইলে আমাদের জায়গা থেকে পদত্যাগ করতে পারি, মানে দেখাতে পারি যে আমরা আসলেই জনগণের পক্ষে কাজ করতেছি। এরকম একটা ট্রেন্ডিং কিন্তু চালু করে দিয়ে গেল নাহিদ হাসান। তো আসলে সব মিলিয়ে কিন্তু ভালো কিছুই হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। যারা আফসোস করতেছে তাদের আফসোস আরো বৃদ্ধি পাচ্ছে, দুঃখের বিষয়। আর গতকালকে ভাষণে একটি বিষয় গুরুত্বপূর্ণভাবে নাহিদ ইসলাম বলেছেন যে বাংলাদেশে ইন্ডিয়াপন্থী এবং বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী কোনো রাজনীতি চলবে না। দুঃখের সাথে বলতেছি, বাংলাদেশে দুটি পক্ষ আছে। একটি পক্ষ ইন্ডিয়ার, মানে বাংলাদেশে খায় পড়ে আর ইন্ডিয়ার দালালি করবে, ইন্ডিয়াকে তার মনের ভিতরে জায়গা দেবে, ভালোবাসবে। আরেকটি পক্ষ আছে বাংলাদেশে খাবে দাবে সবকিছু করবে, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করবে না, দেখবেন যে তারা পাকিস্তানের পক্ষে কথা বলতেছে।
এই দুটি পক্ষই বাংলাদেশের স্বাধীনতার জন্য বিপজ্জনক এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এখানে অনেকেই মনে করতে পারেন যে পাকিস্তানপন্থী হিসেবে আমি বুঝাচ্ছি জামাতকে। না, এটা এটা আপনারা মনে করবেন না। জামাতে হাজার হাজার কর্মী আছে যারা দেশপ্রেমিক এবং বাংলাদেশকেই ভালোবাসে। একটা বিষয় চিন্তা করুন, যখন বাংলাদেশ ইন্ডিয়া খেলা হয়, অনেক কুলাঙ্গার আছে বাংলাদেশে বসে ইন্ডিয়ার সাপোর্ট করে, বোঝেন তাহলে। আবার যখন পাকিস্তান আর বাংলাদেশের খেলা হয়, অনেক কুলাঙ্গার আছে যারা পাকিস্তানের সাপোর্ট করে, বাংলাদেশের সাপোর্ট করতেছে না। তাহলে এই যে বিষয়টা, এটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের আমাদের সাধারণ নাগরিক হিসেবে কিন্তু আমাদের খুবই দুঃখজনক। মানে এটা কিন্তু দুঃখ পাওয়ার মতোই বিষয়। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশের বিষয়টি দুইটা কেন একসাথে আসলো। দুইটা একসাথে আসার কারণ হচ্ছে, শুধু ইন্ডিয়া বললে পাকিস্তানের লোকজন, পাকিস্তানপন্থীরা মজা পায়, আবার শুধু পাকিস্তান বলে ইন্ডিয়াপন্থীরা মজা পায়। কিন্তু প্রকৃতপক্ষে উভয়ই যদি বাংলাদেশের চাইতে, যদি তাদের প্রতি আপনাদের উভয়কেই বলতেছি, যদি বাংলাদেশের চাইতে তাদের প্রতি স্বজনপ্রীতি আপনাদের বেশি থাকে, বিশ্বাস করেন আপনারা বাংলাদেশের নাগরিক এখন পর্যন্ত হতে পারেননি। আপনাদের মনের ভিতরে কি আছে সেটা আপনারাই ভালোভাবে জানেন। আমি অনুরোধ করব, যারা বাংলাদেশে অবস্থান করতেছেন তারা দয়া করে বাংলাদেশপন্থী হন, বাংলাদেশকে ভালোবাসুন, নিজের জন্মভূমি, নিজের মাটিকে ভালোবাসুন এবং পাকিস্তানকে ভালোবাসবেন। অবশ্যই বন্ধু হিসেবে ভালোবাসতে পারেন, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। তাদের থেকে আমরা বাণিজ্য সহযোগিতা নেব, আমরা আমাদের থেকে বাণিজ্য সহযোগিতা তাদের দেব। ইন্ডিয়া, হ্যাঁ নিতে পারেন বন্ধু হিসেবে, কিন্তু সমঝোতার ভিত্তিতে নিতে হবে। তাদের সাথে কোন নত জননীতি চলবে না। ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করবে বাণিজ্যিকভাবে, আমরা ইন্ডিয়াকে বাণিজ্যিকভাবে সহযোগিতা করব। তো এই সহযোগিতামূলক রাজনীতি উভয় দলের সাথে চলবে, এটা সমস্যা নেই। তবে ওই তো বললাম, বাংলাদেশে খেয়ে পড়ে, বাংলাদেশের জন্ম নিয়ে বাংলাদেশের চাইতে প্রীতি যদি তাদের প্রতি বেশি হয়, এটা চলবে না, এটা খুবই দুঃখজনক। এটাই বলেছেন নাহিদ হাসান। আসলে খুবই সুন্দর কথা বলেছেন, উভয় পক্ষ বিবেচনা করেই কথা বলেছেন। এটাই বলে ন্যায় নীতি, এটাকেই বলে ন্যায় নিষ্ঠা। আসলে কারো পক্ষে যাবে, কাউকে খুশি করার জন্য একটা কথা বলা, এটা আসলে ঠিক না। ন্যায়ের পক্ষে যেটা, সেটাই বলতে হবে। আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন এবং নতুন রাজনৈতিক দলের প্রতি শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।